এভরিওয়ান, আমরা ইউনিট 1 তড়িৎ রসায়ন চ্যাপ্টারের রায়-মার্টিনের টপিক 2 যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। নিউমেরিক্যাল প্রবলেমগুলো এখানে বেশিরভাগ পাবো। তো এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু তোমরা 3 নম্বরের প্রশ্নে পাবে। তোমাদের এই নিউমেরিক্যাল প্রবলেমের সঙ্গে অল্টারনেটিভ তো থাকবেই। তো তোমরা যদি এই নিউমেরিক্যালের এই নার্স সমীকরণের যে টপিক রিলেটেড নিউমেরিক্যাল সেটার সঙ্গে ওই দিকের তড়িৎ পরিবাহিতা, কোলরাসের সূত্র, ফ্যারাডের সূত্র, তারপরে মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এদের মধ্যে এই যে নিউমেরিক্যাল আছে সেগুলো এই অঙ্কের সঙ্গে আশা করি অথবা পাবে। তাই যে কোনো একটা পোর্শন তোমরা স্ট্রং করে যাও, তাহলে দেখবে তোমাদের নিউমেরিক্যাল পোর্শনটা হয়ে যাবে। মানে হয় তোমরা এই নার্স সমীকরণের এই দিকটা স্ট্রং করে যাও, নতুবা ওই দিকটা যে পরিবাহিতা, ফ্যারাডে, কোলরাস, এগুলো দিয়ে যে কোনো একটা ভালো করে যাও। তো আমরা এই পার্টে নার্স সমীকরণ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো করব। দেখো, প্রথম প্রশ্ন আছে নিচের ভোল্টীয় কোষ্ঠীর যথাযথ নার্স সমীকরণ লেখো এবং 298 কে উষ্ণতায় ইএমএফ গণনা করো। অর্থাৎ তড়িৎচালক বল তোমাকে গণনা করতে বলছে। এই কোষ্টার সংকেত তোমাকে দিয়ে দিচ্ছে, গ্যালভানীয় কোষ্টার এখানে সংকেত দেওয়া হয়েছে। দেওয়া আছে তোমাকে বিভিন্ন আয়রনের প্রমাণ বিজারণ বিভব, সিলভারের প্রমাণ বিজারণ বিভব ইত্যাদি। তাহলে তো আমাকে প্রথমে যেটা করতে হবে, বিক্রিয়া অ্যানোড বিক্রিয়াটা লিখে নিতে হবে। জানো যে একটা এটা এদিকে থাকে জারণ অর্ধকোষ অর্থাৎ অ্যানোড, আর এদিকে থাকে ক্যাথোড অর্থাৎ বিজারণ অর্ধকোষ। তাহলে আমরা ক্যাথোড দিয়ে শুরু করছি, এই ব্যাকেটে লিখে নিতে পারো বিজারণ। তো কোষের আমরা এইদিকে কি, এইদিকে থাকে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, এদিকে থাকে ক্যাথোড। তো সেই ক্যাথোডে কি হচ্ছে দেখো, সিলভার, এইদিকে আছে দেখো সিলভার প্লাস, এই যে সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, তার মানে নিশ্চয়ই সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হচ্ছে। এটা তাহলে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। এদিকে দেখো জারণ অর্ধ বিক্রিয়া, আয়রন থেকে আয়রন 2 প্লাস। আয়রন প্রথমে দেখো আয়রন আছে, তারপরে ডান্ডা দিয়ে আয়রন 2 প্লাস আছে, তার মানে এটা অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, এবং এখানে লিখে দিতে পারি এটা কি না জারণ, এটা লিখে দিতে পারে জারণ, বা আমরা এটাকে জারণ অর্ধ বিক্রিয়াও লিখতে পারি। অ্যানোড বিক্রিয়ার বদলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখে অ্যানোড লিখতে পারি। তাহলে এখানে দেখো আয়রন থেকে তাহলে আয়রন 2 প্লাস হচ্ছে, নিশ্চয়ই দুটো ইলেকট্রন ত্যাগ করছে। এবারে আমরা জানি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া ইলেকট্রনটা সমান করতে হবে। দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাই এই সমীকরণটাকে আমি পুরোটাকে 2 দিয়ে গুণ করেছি। তার মানে এইখানে সামনে 2, না মনে মনে ভেবে নাও, যোগ করার সময় যেন হিসাবের মধ্যে থাকে। এটা আবার গুণ করে লিখে তারপরে আবার যোগ করতে করতে অনেক সময় চলে যাবে, তাই জাস্ট এখানে 2 গুণ করেই তুমি তারপরে গুণ করার সময় যেন মনে থাকে যে এখানে দেখো তাহলে 2 গুণ করেছি, তাই এখানে দুটো ইলেকট্রন আছে, তাই ইলেকট্রন কেটে গেল। তাই 2 সিলভার প্লাস প্লাস আয়রন চিহ্ন দিয়ে 2 সিলভার, দেখো 2 সিলভার আর আয়রন 2 প্লাস। তাহলে এইভাবে তোমাকে সামগ্রিক যে কোষ বিক্রিয়াটা লিখে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে গেলে এবারে আমি নার্স সমীকরণ লিখে দিতে পারবো। ওকে, নার্স সমীকরণ অনুযায়ী কি লিখবো, যে 298 কে উষ্ণতায় আছে, তাহলে তড়িৎ চালক বল যেটাকে আমরা বলছি ইএমএফ, তাহলে আমরা কোষ বিক্রিয়া এইটা পাচ্ছি, বাস এইটা আমরা আবার করবো ই সেল, এই যে কোষের ই সেল সমান ই নট সেল। একবারে এখানে আর ওই 2.303 RT বা এনএফ এইসব লেখার দরকার নেই, একবারে ডাইরেক্টলি 0.059 লিখে দাও। ওকে, যেহেতু 25°C বা 298 কে বলেছে 0.059, এটাকে সিম্পলিফাই করেই লেখো প্রথম থেকেই বাই 2 করেছি, কারণ দেখো এই যে জারণ বিজারণ বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে, দুটো ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছে, তাহলে 2 লিখেছি। লগ, তারপরে কি লিখতে হয়, উপর লিখতে হয় প্রোডাক্ট। দেখো প্রোডাক্টগুলো এইখানে 2 আছে, তাই এই যে সিলভারের ঘাতে
বা সূচকে 2 চলে যাবে। এবার রিয়াক্ট্যান্ট দেখো সিলভার প্লাস, তাহলে সিলভার প্লাসের ঘাতে 2 আর আয়রন। ওকে, এবারে দেখো ই সেল সমান ই নট সেলটা কি করে আমরা পাই? ই নট সেল আমরা পাই, এটা হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। প্রমাণ তড়িৎচালক বল মানে ক্যাথোডের প্রমাণ বিজারক বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারক বিভব। ওকে, এই যে ক্যাথোডের দেখো আমরা ক্যাথোড হিসেবে তো কাকে নিয়েছি? ক্যাথোড হিসেবে আমরা ওইখানে কাকে নেব? ক্যাথোড হিসেবে আমরা সিলভারকে নেব, কারণ দেখো সিলভারের আমাদের 0.80, তাছাড়া এখানেও দেখো সিলভার ক্যাথোডেই আছে। তাহলে ক্যাথোডের মানে এই 0.80 মাইনাস এই আয়রনের প্রমাণ বিজারণ বিভব মাইনাস 0.44। তাহলে এই ক্যাথোড থেকে অ্যানোড অর্থাৎ বেশিটা থেকে কমটা সবসময় বিয়োগ করতে হবে। তাহলে সেটাই আমরা করেছি এখানে। ই নট, তুমি এই ই নটটা রাফেও দেখিয়ে দিতে পারো, মানে এইরকম এদিকে ব্র্যাকেট দিয়ে রাফেও দেখে একবার পয়েন্টটা বুঝে দিতে পারো। আমি চাই, আমার মনে হয় যে এখানেই করো, তাহলে পুরো বিষয়টা এখানেই থাকবে। তাহলে দেখো আমাদের ই নট সেল সমান ই নট ক্যাথোড, অর্থাৎ এটাকেই আমরা কি বলি, ওই যে গ্যালভানিক কোষের ই রাইট সাইডে যে তড়িৎ দ্বারাটা আছে আর লেফট সাইডে যে আছে সেটা মাইনাস করো। তাহলে রাইট সাইডে সিলভার ছিল, সিলভারের কি 0.80, আর মাইনাস আয়রনের কত ছিল -0.44। ওকে, তারপরে দেখো এখানে আমাদের এন এর মান এখানে লিখে দিতে পারি। এন এর মান 2 লিখেছি, তো এখানে তুমি এন লিখে পরে এখানে 2 লিখতে পারো, এবং এইখানে তুমি বলে দাও যে যেহেতু এন সমান 2, এটা এভাবে লিখতে পারো। হ্যাঁ, তাহলে বাই 2 করেছি। এবার দেখো এইখানে আমরা কি জানি যে ধাতু, যে পিওর ধাতুর আমাদের পিওর যে মেটাল তাদের আমরা মোলার গারত্ব 1 ধরি। তাহলে এইখানে দেখো এফি ছিল পিওর মেটাল, এটা আয়ন আকারে নেই, আর এখানে সিলভার ছিল, তাহলে সিলভার স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাহলে 1 ধরে নিচ্ছে, 1 এর স্কোয়ার 1 আর আয়রনের 1, তাই ওই দুটো বাদ চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধু আয়রন 2 প্লাস আর সিলভার প্লাসের স্কোয়ার। দেখো আয়রন 2 প্লাসের গাঢ়ত্ব এইখানে দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে আয়রন 2 প্লাসের গাঢ়ত্ব 0.002 আর সিলভার প্লাসের গাঢ়ত্ব 0.02। তাহলে এইটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমরা দেখো 5 পাবো। হ্যাঁ, একটু ভালো করে দেখো, দশমিকটা আগে তুলে দাও, দশমিক তুলে তুমি হিসাব করো, তাহলে দেখবে 5 পাবে। ওকে, দেখো আমি কি করেছি, এইখানে 3টে ঘর পরে দশমিক, তাহলে এখানে তোমার 10⁻³ আর এখানে এটা করলে 4টে ঘর পরে দশমিক। হ্যাঁ, তাহলে 10⁻⁴, তাহলে কেটে গেলে কি শুধু 10 থাকছে। ওকে, পরে দেখবে 2 2 দিয়ে 2 5 10, তাহলে লব 5 থাকছে। লব 5 এর মান 0.70। আশা করি এখনকার কোশ্চেনে লগ 5 এর মানটা তোমাকে ব্যাকেটে দিয়ে দেবে, কিন্তু আমি লগ 3টে জিনিস মনে রাখবে। লগ 1 আর 10 এর মান তো জানো, লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, এছাড়া মনে রাখবে লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান, লগ 5 এর মান, লগ 7 এর মান। এই 4টা মানে এই দুটো তো জানা আছে। এই যে লগ 3, লগ 2, 3, 5 আর 7, এই 4টে যদি জানো তাহলে কিন্তু সব লগের মান বের করতে পারবে। আমি একটা হিসাব নিয়ে একটা ক্লাস করব, তোদের বলেছিলাম। যাই হোক, তাহলে এখানে বসিয়ে দাও, হিসাব করে দেখো, একটু শান্ত মাথায় গুণ করবে। এই যে 0.59 আর 35, তোমরা গুণ করার সময় লিখবে না যে 0.059 আর 0.35, এভাবে গুণ করবে না, এভাবে তোমাদের পয়েন্ট থেকে তোমাদের আরো জটিল হয়ে যাবে। তাই তোমরা কি করবে, তো এখানে 59 এর সঙ্গে 35 গুণ করো, 59 এর সঙ্গে 35 গুণ করো। 5 লং 45, হাতে 4, 5 5 25, 4 29, 3 লং 27, হাতে 2, 3 5 15, 17। তাহলে একটু যোগ করো, 16, আমাদের 10 1 2। ওকে,
তাহলে দেখো আমরা এই ডেটে পাচ্ছি 2065। তাহলে এবারে কি করবে, দেখো দশমিক, তোমার এই সংখ্যাটা 0.3 ঘর আগে ছিল, আর এই যে 35-এর 0.35, 0.35, তো এখানে তাহলে দশমিক এখানে 2 ঘর আগে আর এখানে 3 ঘর আগে, তাহলে দশমিক এখানে 5 ঘর আগে হবে। এক টোটাল 5 ঘর আগে, এখানে 3 এখানে 2, তাহলে 1 2 3 4 5, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কি 0.02। তাহলে এখানে দেখো অনেক ছোট হয়ে গেছে, আমি 2 দশমিক পর্যন্তই নেব, 0.02। তাহলে দেখো 0.02 যোগ করে দিলে দেখো 1.22 ভোল্ট। তাহলে উত্তরটা লাস্টে অবশ্যই লিখে দেবে। ওকে, এরকম দেখো আরও যে অনুরূপের প্রশ্নটা রয়েছে, আমি অনুরূপের প্রশ্নটা তোমাদের আর বোঝাচ্ছি না, তো তোমরা দেখে নেবে, করা আছে। তো একই রকম কোষ বিক্রিয়া করে তোমাকে এখানেও দেখো সংকেত দেওয়া আছে, নমুনা, এটা পুরোনো নমুনা প্রশ্ন। তো দেখো এখানে তোমাকে ওই একই রকম নাম সমীকরণ হচ্ছে 298 কে উষ্ণতা, তোমাকে এই অনুরূপের, এটা হচ্ছে অনুরূপ প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা। ওকে, আছে, এটাও তোমরা করে নিও। এই যে এটা যদি না করতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে বলবে বা ফোন করবে। তো এবারে চলে দুয়ের টাইপের প্রশ্নটা দেখে নিই। দুয়ের এক একটা টাইপের প্রশ্ন আছে, তো এক একটা টাইপের প্রশ্ন করলে তোমরা সেই টাইপের প্রশ্নগুলো করতে পারবে। দেখো দুয়ের প্রশ্ন আছে, ড্যানিয়েল কোষটির বিক্রিয়াটি হলো, তাহলে এখানে মানে কোষ বিক্রিয়া বলেছে, দেখো বিক্রিয়াটি হলো, দেখো এখানে একটু, এখানে এটা ডান্ডা নয়, এটা তীর চিহ্ন হবে। তো দেখো জিঙ্ক প্লাস কপার 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস, এটা ড্যানিয়েল কোষের কোষ বিক্রিয়া তোমরা জানো। তো এই যে 25°C উষ্ণতায় তোমাকে সাম্য ধ্রুবক গণনা করতে বলা হচ্ছে, এবং দেওয়া আছে কি এই জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব আর কপারের প্রমাণ বিজারণ বিভব। ওকে, তো সেই হিসেবে দেখো আমাকে প্রথমে আমি করব যে, আমাকে দেখো এই যে আমরা যদি সাম্য ধ্রুবকের একেবারে ফর্মুলাটা দেখি, তো যদি কারো মনে থাকে লগ কে ইকুইভ্যালেন্ট, এটা তো মনে রাখতে হবে। সেখানে দেখো এন এফ ই নট সেল, তাহলে তোমাকে ই নট সেলটা প্রয়োজন। তাই আগে ই নট সেলটা বের করে নাও। ই নট সেল কে আমরা কি জানি, ই নট সেল সমান ক্যাথোড, এটা ক্যাথোড মাইনাস অ্যানোড। এবার তোমাকে ক্যাথোডে কোনটা ব্যবহার করা হবে সেটা একটু আগে উল্লেখ করে দিতে হবে। বলবে কি যে এখানে যার বিজারণ বিভব বেশি হয় তাকেই তো আমরা ক্যাথোডে রাখি। দেখো এখানে কপারের প্রমাণ বিজারণ বিভব 0.34, আর জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব -0.76, তার মানে এটাই কম আর এটা কপারটা বেশি, তাহলে এটাই আমি বলে দিয়েছি। তার বলে দিয়েছি স্পষ্টতই, কপার এই যে যুগ্মটাকে আমরা ক্যাথোড আর এই যুগ্মটাকে আমরা অ্যানোড রূপে এটা কাজ করে। তাহলে আমরা পেয়ে গেলাম ই নট সেল সমান ক্যাথোড, অর্থাৎ কপারের বিজারণ বিভব মাইনাস জিঙ্কের বিজারণ বিভব। তো কপারের 0.34 মাইনাস জিঙ্কের -0.76, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তাহলে 1.0 হয়ে গেল। এবারে দেখো আমরা এই লগ একবারে আমরা জানি, লিখে দেবে লগ কে ইকুইলিব্রিয়াম সমান, এটা কিভাবে এসছে আমি থিওরিতে আলোচনা করেছি। লগ কে ইকুইলিব্রিয়াম সমান এনএফ, এখানেও আরও ওখানে বলে দেবে যে এনটাও তুমি কথাটা বলে দিতে পারো, বা ডাইরেক্টলি এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে যে এখানে জারণ বিজারণে অংশগ্রহণকারী ইলেকট্রন। হ্যাঁ, এটা আমি না একটু লিখতে ভুলে গেছি, এটা একটু, যদি এখানে পদার্থ বিক্রিয়া n সমান 2 লিখে দিয়েছি, এতটা লিখলেই এনাফ। কিন্তু তোমরা যদি পারো লিখে দেবে যে পদার্থ, এইখানে লিখে দেবে পদার্থ মানে কোষ বিক্রিয়ায় জারণ ও বিজারণে গৃহীত ও বর্জিত, জারণে কি বর্জিত, আগে জারণ বর্জিত ও গৃহীত ইলেকট্রন সংখ্যা, বা পদার্থ বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা সমান 2 মোল। এটা তাহলে দেখো এই হিসেবে আমরা পেয়ে গেছি, এন এর মান 2 বসিয়ে দিয়েছি। তো 2 কেন পেলে, এন এর মান 2 কেন, দেখো বিক্রিয়াতে দেখো কপার 2 প্লাস থেকে কপার, তার মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, আর এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মানে এখানেও বাদে কোষ বিক্রিয়াটা আছে, দেখো কোষ বিক্রিয়ায় আমরা জিঙ্ক থেকে
জিঙ্ক 2+ পেয়েছে, আর কপার 2+ থেকে কপার, তার মানে ইলেকট্রন তো দুটোই হয়েছে। ওইটা যদি সমান না থাকতো আমাদের সমান করে সেটাকে করতে হতো, এখানে তো দুটোর ক্ষেত্রেই 2 হয়ে গেছে। তাহলে আমি বসিয়ে দিয়েছি দেখো। আর এফ এর মান তোমরা জানো 96,500 কুলম, আর এখানে 1. এই যে এক্ষুনি E0 সেল বের করলাম 1.10। এবারে দেখো এটা 2.303, আর টি, আর এর মান 8.314, আর টি এর মান 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298। ওকে, দেখো কেউ কেউ করতে পারো, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াসে বলে দিয়েছে, তাহলে এত বড় সমীকরণটা যদি তোমার মনে না থাকে, তাহলে কি হবে কি লগ কে ইকুইলিব্রিয়াম, লগ কেও অনেক সময় কে ইকুইলিব্রিয়াম না হলে লগ কে সমান এই যে এফ এর মান, আর এর মান, টি এর মান 2.303, এই যে পুরো বিষয়টা গুণ করলে আমাদের কি 0.059। এন এর মান তাহলে আলাদা, এন এর মান আলাদা হয়, আলাদা আলাদা বিক্রিয়া টু বিক্রিয়া, E0 এর মানও বিক্রিয়া টু বিক্রিয়া, এই দুটো চলরাশি। আর তাহলে ধ্রুবক এগুলো আছে, ধ্রুবকগুলোকে আমরা গুণ করে যেটা পাই কি 0.059। তাহলে কেউ যদি এই সমীকরণেও তোমরা এন এর মান আর E0 সেলের মান বসিয়ে করো তাহলেও ওকে। তাহলে সেটাই আমি করেছি। দেখো এই পরের স্টেপে এই 2 এর এন এর মান 2 বসিয়ে দিয়েছি, E0 এর মান বসিয়ে দিয়েছি, তাহলে এইগুলো এবারে গুণ করে আমি কি 0.059 পাই, তাহলে সেটাই লিখে দিয়েছি। এবারে এইটা একটু ঠান্ডা মাথায় হিসাব করো, দেখবে 36.29 পাবে। ওকে, এবারে দেখো আমাকে তো সাম্য ধ্রুবকের মান চাইছে, তাহলে লগটা তুলতে হবে। আমরা জানি লগ তুলে দিলে কি, এদিকে লগ তুলে দিলে ওদিকে যেটা আছে সেটা 10 টু দি পাওয়ার এর মাথায় চলে যায়, তাহলে 10 টু দি পাওয়ার 37.29। এবারে প্রশ্নটা তোমরা তো 10 টু দি পাওয়ার 37.29 এর মান তো তোমরা ক্যালকুলেটারে এটা বের করতে পারবে না, 1.94। এটা একটু বইয়ে তোমাদের রায়মার্টিনের বইয়ে ভুল আছে, মানে রায়মার্টিনের অ্যান্সারে দেখবে এই 37.29 আসবে, সেটাকে তুমি ভুল মানে কি এই ব্যাটার ওটা কত আছে এটা দেখছি, এটা কত উত্তর আছে দেখো 1.62 হবে না, তোমরা ভালো করে হিসাব করে দেখবে। এটা দেখবে শুধু 10 টু দি পাওয়ার 37.2 ধরে হয়তো করেছিল, তাই একটু কম এসছে। যাই হোক, তোমরা জাস্ট উত্তরটা এখানেই রেখে দেবে, এইখানেই উত্তরটা লিখে দেবে। কেউ যদি এটাকেও 37.3 বলে সেটাও ক্ষতি নেই। তো করে আমাদের আবার এটা করতে পারবো না, লিটারেলি এটা করতে পারবো না, তাই উত্তর এখানে রেখেই চলে আসবে। অতএব তোমরা ক্যালকুলেটর নেই মানে এটাই ফুল ঠিক অ্যান্সার হবে। তাহলে ওই একই যে আমাদের প্রশ্নটা আছে, ওই একই অনুরূপের যে প্রথম যে প্রশ্নটা আছে আর দ্বিতীয় প্রশ্নটা, আমি এই দুটোও করছি না। দেখো এখানের এই যে উত্তরটা প্রথম অনুরূপের প্রথম প্রশ্নের এই 11.01 বা 11.02 এই মানটা আসবে, তারপর 10 টু দি পাওয়ারের মাথায় এইটা লিখে দিয়ে চলে আসবে। আর তৃতীয় প্রশ্নটার ক্ষেত্রেও দ্বিতীয় প্রশ্নটাতে যে সাম্য ধ্রুবকের মান, সেখানেও দেখবে এটা 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার 22.6, 22.69 উত্তর নয়, 10 টু দি পাওয়ার 22.69। এর একটু মানে এই দুটোই তোমাদের উত্তর কি হবে, 10 টু দি পাওয়ার 11 এটা 11 এটা 0.2 করে দাও, আর এটা 10 টু দি পাওয়ার 22.69। ওকে, আর তাহলে আমি একই রকম প্রশ্ন বলে আমি তার দিয়ে দিয়েছি, তো তোমরা জাস্ট উত্তরটা দেখে নিও কিভাবে করা হয়েছে। দেখো এখানে এই যে 11 আসছে, সেটা তুমি তো আর লগটা তুলে দিলে এই যে মানটা একেবারে ডাইরেক্টলি করে দিচ্ছে, এটা ক্যালকুলেটর থাকলে সম্ভবত, তাই তুমি তোমার আসছে লগ কে সমান 11.0, আমি 2 দশমিক পর্যন্ত নিয়ে নিচ্ছি, 11.02। তাহলে কে সমান কি, তুমি লগ তুলে দিলে কি এদিকে 10 টু দি পাওয়ারের মাথায় এই পুরোটা চলে আসবে 11.02। তো এইখানেই অ্যান্সারটাকে ফেলে চলে আসো। তিনের কি টাইপের প্রশ্ন বলা হচ্ছে না, এখানেও 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎ রাসায়নিক কোষে নিম্নলিখিত কোষ বিক্রিয়া, এই কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছে, তোমাকে বিক্রিয়াটা ডেল জি নট বের করতে বলছে, আর সাম্য ধ্রুবকের মান, এখানেও তাহলে সাম্য ধ্রুবক আর ডেল জি নট বের করতে বলছে। এখন দুটোর ক্ষেত্রেই আমরা কি জানি, ডেল জি নট এর সূত্র আমরা NF E0 সেল,
তাহলে এখানেও আমাদের ই নট সেল আর এন এর ভ্যালুটা জানা দরকার। আর আমরা সাম্যধ্রুবকে পড়ে এলাম লগ কে সমান এন ই নট বাই 0.059। তাহলে এখানেও আমাদের এন ই নট সেল আর এখানেও এন ই নট সেল দুটো মান জানা দরকার। তার জন্য আমরা আগে ই নট সেল বের করার জন্য আমরা কি করছি, যখন দেখো আমি বলে দিয়েছি যে কার বেশি কার কম, তাহলে সেটাকে আমরা ক্যাথোডে, বেশিটাকেই যার বেশি প্রমাণ বিজারণ বিভব তাকে আমরা ক্যাথোডে, আর যার কম তাকে অ্যানোডে রেখেছি। এইটা দরকার। কোষের প্রমাণ তড়িৎচালক বল সমান কি ক্যাথোড মাইনাস অ্যানোড। ক্যাথোডে কি যেটা বেশি থাকবে সেটা এক্ষুনি যেটা বলে এলাম। তাহলে দেখো হিসাব করে আমরা ই নট সেলের ভ্যালুটা পাচ্ছি 0.46 ভোল্ট। ডেল জি নট সেল, কোষের প্রমাণ মুক্ত গিবস মুক্ত শক্তি সমান মাইনাস এন এফ ই নট সেল। তাহলে এন এর মান দেখো অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, তাহলে এন এটা এখানেই বলে দিয়েছি, এখানেও বলে দিলে চলবে ব্যাকেটে। আগেও না লিখলে যেমন সেই আগে লিখে এলাম, তোমরা ব্যাকেটে এভাবে লিখে দিতে পারো। এফ সমান ফ্যারাডে 96,500 কিলো, তাই এটাও তোমরা লিখে দেবে। তাহলে হচ্ছে দেখো, তাহলে -2, তাহলে 2 96,500, আর আমরা ই নট সেল বের করলাম 0.46 ভোল্ট। হ্যাঁ, এইগুলো গুণ করলে মানে কুলম, এটা কুলম আর ভোল্ট গুণ করলে আমাদের জুল আসে। হ্যাঁ, তাহলে হিসাব করে দেখো মাইনাস এত জুল হবে। এবারে এটাকে আমরা কেজি জুল করে দিয়েছি, মানে 1000 দিয়ে ভাগ করে, তার 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 88.78 কেজি জুল। ওকে, কে ইকুইলিব্রিয়াম। তো কে ইকুইলিব্রিয়ামে আমরা এই দেখো এটা জানি, এটাকে আবার এরা ঘুরিয়ে লিখেছে, এখানে আবার এরকম না লিখে ওই সূত্র দিয়ে লেখো। হ্যাঁ, পরে আবার সেই এটা করতে হবে, এরা আবার এখানে একটু জটিল করে। আমি ওটা কে ইকুইলিব্রিয়াম তো করে এলাম যেরকম, এখানেও সেটা করো যে লগ কে সমান এন ই নট সেল বাই 0.059। ওকে, তাহলে এন এর মান 2 বেরোলো, আর ই নটের সেল 46, ওকে, বাই 0.059। তাহলে একই রকম ভাবে এই ভাগের ক্ষেত্রে অবশ্যই আগে দশমিক তুলবে। দশমিক এখানে তুলো, এখানে 3টে ঘর আগে দশমিক, তাহলে 10-এর মাথায় 3, আর এখানে 2টো ঘর পরে দশমিক, 2টো ঘর আগে দশমিক, তাহলে 10-এর মাথায় 2, তাহলে হিসাব করলে শুধু উপরে 10 থাকছে। 46, 2 × 46 × 10/59 করো, তাহলে দেখবে 15 তোমার লগ কে এর মান 15.593 আসবে। তাহলে একই রকম ভাবে দেখো এইখানেই উত্তরটা তোমরা ছেড়ে আসবে, এটা করার দরকার নেই। অনুরূপের প্রশ্নটাও একই, সাম্যদ্রব্যকের মান আর ডেল জি গণনা করতে বলেছে, তাহলে এটাও আমি আর করছি না এরকম। তো এখানে আমাদের একটা টপিক বৈদ্যুতিক কার্য ডব্লিউ ম্যাক্স বের করা। ওকে, তাহলে আমাদের কি ওই ই সেল বের করানো থাকে, তোমার কে ইকুইলিব্রিয়াম বের করানো থাকে, ডেল জি নট বা ডেল জি বের করানো থাকে, আর এই ডব্লিউ বের করানো থাকে, এগুলোই এখানে আসবে। তো সব নাচ সমীকরণ রিলেটেড, এখানে বেশি সমীকরণ নেই, একটা সমীকরণ থেকে, হ্যাঁ একটা সমীকরণের ওপরেই সব কিছু। আর ওই ডব্লিউ আর ডেল জির তো একটা শুধু একই সূত্র, শুধু একটা ডেল জির আগে মাইনাস থাকে, মানে ডেল জির বেলায় মাইনাস থাকে, আর ডব্লিউর বেলায় মাইনাসটা থাকে না। তো আমাদের দেখো, তাহলে এখানেও তোমাকে বলছে কোষ বিক্রিয়াটার ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা লেখো, এখানে তোমার কোষ বিক্রিয়া লিখতে বলেছে। তাহলে আমি এই যে কোষের সংকেত থেকে আগে কোষ বিক্রিয়াটা লিখবো, তারপর প্রমাণ অবস্থায় কর্তৃক প্রাপ্ত কৃতকার্য, প্রমাণ অবস্থায় কিন্তু বলছে, প্রমাণ অবস্থায়। হ্যাঁ, মানে এখানে তাহলে ডব্লিউ সমান এন এফ প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ যে তড়িৎচালক বল, কোষের প্রমাণ তড়িৎচালক বল ই নট সেল, প্রমাণ তড়িৎচালক বলটা তোমাকে বের করতে হবে। তা প্রমাণ অবস্থায় কার্য মানে তোমাকে প্রমাণ তড়িৎচালক বলটা এখানে রাখতে হবে, যদি না থাকতো তাহলে শুধু ই সেল লিখতাম। তাহলে দেখো একই তো, তাহলে কোষ বিক্রিয়া একই রকম লিখে ফেলবে, তাহলে এটা কোষ আছে, কোষের সংকেত আছে, তো এখানেও বলে দেবে যে এটা আমরা অ্যানোডে, কারণ এর হচ্ছে ম্যাগনেসিয়ামের দেখো আছে কত -2.36, আর এটা আছে 0.80, তাহলে যেটা বেশি হয় সেটা কিন্তু আমরা ক্যাথোডে রাখি। তাহলে এইটাকে দেখো, এটাকে বলছো ক্যাথোডে আর এটাকে অ্যানোডে। হ্যাঁ, কারণ এইটা কারণ, তো এই যেমন
লিখেছে আর কি, আগেও যেরকম লিখেছে। আর ক্যাথোড বিক্রিয়া লিখে দেবে। ক্যাথোড বিক্রিয়া কি? ক্যাথোড বিক্রিয়া বিজারণ হয়, তাহলে সেটাই আমরা বিজারণ করেছি। দেখো এখানে আবার ব্যালেন্সটা করে দিয়েছি, মানে এই 2 দিয়ে যে এরকম ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে গুণ করতাম, তো সেটা ভাবে করতে পারো। এখানে আগে থেকে কি, এখানে মানে অ্যানোড বিক্রিয়াটা করার পরে তোমার মনে হবে এখানে 2 দিয়ে গুণ করা উচিত। অ্যানোড বিক্রিয়ায় কি হচ্ছে, ম্যাগনেসিয়াম থেকে, এখানে দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, মানে দুটো ইলেকট্রন ছেড়েছে। তাহলে তুমি এখানে আগেই করে এসছো সিলভার প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার, তাহলে তখন বুঝতে পারবে যে এখানেও দুটো ইলেকট্রন করতে হবে। তো তখনই তুমি এখানে সবার সামনে 2 দিয়ে দাও, তাহলে ইলেকট্রন সংখ্যাটা ব্যালেন্স হয়ে যাবে। এবারে তুমি বিক্রিয়ার যে এই সামগ্রিক যে বিক্রিয়া আছে, সামগ্রিক বিক্রিয়াটা তাহলে এটা যুক্ত করে দিলে যেটা পাচ্ছি, দেখো সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে গেলাম। এবারে এই বিক্রিয়ায় যে ইলেকট্রনের তাহলে টোটাল গ্রহণ বর্জন কর্তব্য হলো n মোল। হ্যাঁ, তাহলে এবারে আমরা যে তড়িৎচালক বল, প্রমাণ অবস্থায় তড়িৎচালক বল, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড। ক্যাথোডে কি আছে? ওই সিলভার, ক্যাথোডে সিলভার, তার বিজারণ বিভব দেওয়া আছে, প্রমাণ বিজারণ বিভব 0.80, আর ম্যাগনেসিয়ামের প্রমাণ বিভব দেওয়া আছে -0.36। তাহলে এটা মাইনাসটা মাইনাস প্লাস হয়ে গিয়ে তাহলে হয়ে যাবে 3.16 ভোল্ট। ওকে, এবার দেখো এইটা যেটা আমরা এক্ষুনি বললাম যে সূত্রে কি, যে প্রমাণ অবস্থায় বৈদ্যুতিক কার্য সমান W সমান NF E নট সেল। n এর মান 2, ফ্যারাডের মান 96,500 কুলম। তাহলে এইসব বসিয়ে দাও, তাহলে ভোল্ট কুলমকে আমরা কি করব, জুল পাবো। তাহলে এটা গুণ করবো, এবার এটাকে এটা বড় সংখ্যা বলে এখানে উত্তর করে রেখে দিয়ে চলে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বড় বলে তাহলে এটাও কেজি জুলে করে নিয়েছি, 1000 দিয়ে ভাগ করো। তাহলে এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর আগে, তাহলে এইখানে আমাদের 609 হয়ে উত্তরটা চলে আসে। ওকে, 5 নম্বরের প্রশ্ন কেমন বলেছে না, প্রদত্ত কোষের সম্ভাব্যতা বিচার করো। সম্ভাব্যতা এই শব্দটা থাকে, বা স্বতঃস্ফূর্ততা, এই সম্ভাব্যতাই মানে স্বতঃস্ফূর্ততা বিচার করো। এই শব্দটার আরো একটা অর্থ কি, স্বতঃস্ফূর্ততা, মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা তোমাকে বের করতে হবে। মানে বিক্রিয়াটা সম্ভব, স্বতঃস্ফূর্ত হলে অ্যাকচুয়ালি আমরা গ্যালভানীয় কোষ বিক্রিয়া তো স্বতঃস্ফূর্ত হয়। তাহলে যদি গ্যালভানীয় কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না হয়, তাহলে সেই বিক্রিয়াটা বা সেই তড়িৎ কোষটা সম্ভব নয়। তাকে বিচার করো মানে স্বতঃস্ফূর্ততা বিচার করো। তাহলে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে তোমাকে, বিক্রিয়ার এই যে দুটো যে কপারের প্রমাণ বিজারণ বিভব আর টিনের প্রমাণ বিজারণ বিভবটা দিয়ে দিয়েছে। এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, মানে এটাই বড়। যে অঙ্কটাই তাহলে কি করতে চাইছে, সম্ভাব্যতা বিচার করতে চাইছি, মানে ডেল জির মানটা বের করতে চাইছে। মান নয় ঠিক, ডেল জির সাইনটা বের করতে চাইছে। হ্যাঁ, ডেল জির সাইন যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝবো কি কোষ বিক্রিয়াটা সম্ভব। আমরা কি জানি, ডেল জি সমান জানি -NF E নট সেল। এবারে মান অবস্থাগুলো দেওয়া আছে, তাহলে আমি কিন্তু জাস্ট বের করবো ই নট সেল, ডেল জি নট সেল বের করবো। হ্যাঁ, ডেল জি নট সেল বের করবো, কারণ আমাকে ই নট সেল দিলে আমরা ডেল জি নট সেল দিই। আমি যদি ই সেল জানতাম, ই সেল তো এখানে তোমাকে গাঢ়ত্বগুলো বলে দেয়নি যে তুমি নট সেল বের করে দিতে পারবে। তোমাকে জাস্ট ওই মানে একটা কোষ বিক্রিয়ার ডেল জি নটও নেগেটিভ হলেও সেটাকে কি বলবো, স্বতঃস্ফূর্ত, আর ডেল জি শুধু ডেল জি মাইনাস হলেও তাকেও বলবো স্বতঃস্ফূর্ত। যেটাই তোমার তথ্য দেয়া থাকবে সেইটাই তোমাকে বের করতে হবে। এখানে ডেল জি নট বের করতে হবে। তো ডেল জি নট সমান -NF ই নট -NF ই নট সেল। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে ই নট সেলের মানে ভ্যালুটা বের করব, তখন আমি বুঝতে পারবো ই নট সেলের মানে সাইন কি। নট সেলের সাইন যদি দেখো এটা পজিটিভ আসে, তবে কি নেগেটিভ সাইনটা থেকে যাবে। আর যদি ই নট সেলের মানটা নেগেটিভ আসে, তাহলে এটা নেগেটিভ পজিটিভ হয়ে ডেল জি নট কি পজিটিভ হয়ে যাবে। তো পজিটিভ হয়ে গেলে নিশ্চয়ই কি হবে, তখন সেটা সম্ভব হবে না। তো সেটা নিয়ে আমাকে আগে ই নট সেলটাই বের করতে হবে। ই নট সেলটার জন্য আমি কি করি, দেখো ই নট সেলটার একই রকম ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে করে দেখো এখানে কিন্তু মাইনাসে পেয়ে গেছি মানে কি, তাহলে ডেল জি আমি বলবো এইখানে যেমন এক লাইনে বলে দিয়েছে, তোমরা একটু লিখে বলতে পারো। আমরা জানি ডেল জি নট সমান NF ই নট সেল। ওকে, বলবে যেহেতু এখানে ই নট সেল
সেলের ভ্যালুটা লেস দেন 0 অর্থাৎ নেগেটিভে এসেছে, অতএব তাহলে এটা নেগেটিভ হলে এখানে নেগেটিভ সাইন আছে, পজিটিভ হয়ে যাবে, অতএব ডেল জি নট গ্রেটার দেন 0। মানে আমি বলতে চাইছি এইটা দেখিয়ে এই কথাটা, এই স্টেটমেন্টটা দিবে, যেহেতু ডেল জি নট লেস দেন 0 তাই ডেল জি নট গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক, তাই বিক্রিয়াটা সম্ভব নয়। একই রকম ভাবে তোমরা তাহলে এই প্রশ্ন করে নিতে পারবে। এখানেও দেখো এই যে দ্বিতীয়, আমি 1 নম্বরটা করে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা অনুরূপের যে দ্বিতীয় প্রশ্নটা, এটাও স্বতঃস্ফূর্ত হবে, তোমরা করে দেখবে। তাহলে আমি যে তোমাকে অনুরূপের প্রথম 1 নম্বর প্রশ্নটাও আমি করে দিয়েছি। তো এসেছে এখানে আবার এটা লেখা হয়নি, তাহলে তোমাকে বলবে এখানে। তাহলে আমরা জানি, এখানে লিখে দিচ্ছি, দেখো আমরা জানি কি ডেল জি নট সমান মাইনাস এনএফ ই নট সেল। ওকে, এবারে বলবে যেহেতু ই নট সেল লেস দেন 0, দেখো ই নট সেলের মানটা আমাদের নেগেটিভে এসছে, লেস দেন 0, অতএব ডেল জি নট গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে লিখে দিতে পারো অর্থাৎ ধনাত্মক। অতএব উপরের কোষ বিক্রিয়াটি সম্ভব নয়। উপরের অবশ্যই উত্তর লিখবে, উপরের কোষ বিক্রিয়াটি সম্ভব নয়। ওকে, এটা আমি ছাড়া হয়ে গেছে, এটা একটু পয়েন্ট করে নিও। দেখো 7 নম্বরে আমাদের এখানেও দেখো কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এখানে কোষের সংকেত দেওয়া আছে। না, এখানে দুটো অর্ধকোষের জাস্ট বিজারণ জোড়টা দেওয়া আছে। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এখানে এটা কি জারণ জোড়, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ কি জারণ হয়, তাহলে এটা জারণ জোড়। আর এটা নিকেল থেকে নিকেল 2+, এটাও জারণ জোড় আকারে দেওয়া আছে। মোটামুটি দুটো জোড় দেওয়া আছে। তো এই দুটোর দিয়ে আমি যদি একটা তড়িৎ কোষ গঠন করি, তাহলে কোষটিতে বিক্রিয়াটা যেটা হবে সেটা লিখতে হবে, এবং কোষ বিক্রিয়ার তড়িৎচালক বল তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, এবং বলে দিয়েছে দেখো তড়িৎচালক বল বের করার জন্য এই গাঢ়ত্বগুলো লাগবে, ই সেল বের করতে হবে আমাকে, তাহলে গাঢ়ত্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। নিকেলের 0.50 আর অ্যালুমিনিয়ামের 0.01 প্রমাণ বিজারণ বিভবগুলো দেওয়া আছে। তাহলে আমি দেখো এখানে আমি এটা লিখে দিতে পারতাম, একটু লিখে দিলে ভালো হতো, যেহেতু এই যে অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভবটা লিখতে পারো, ডাইরেক্টলি লিখতে পারো, এগুলো কোনো ভুল ধরা হবে না। এগুলো তুমি অঙ্কের এগুলো স্টেপ জাম্প দিতেই পারো, আর এই স্টেপ জাম্পটা অতটা দিলে কোনো প্রবলেম নেই। তাহলে এটা দিয়ে আমি বলবো যে তাহলে কি আমরা জানি কি যেটার বিজারণ বিভব বেশি, তো সেটাকে আমরা কি ক্যাথোড হিসেবে ব্যবহার করি, আর যেটার কম, তাহলে দেখো একটা ভুল আছে এইখানে, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের মাইনাসে হয়। অ্যালুমিনিয়ামের প্রমাণ, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম প্রমাণ বিজারণ বিভব সব তো এবার 0-র উপরে যে আছে তাদের তো মাইনাসে আছে। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের মাইনাস, এমনি বইয়েও চেক করে দেবে, অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভব মাইনাসেই থাকে। এই জন্য এখানে একটু গন্ডগোল হয়ে যাবে, এটা একটু আমাকে কারেকশনটা করে দেওয়া উচিত ছিল, এটা মাইনাস আছে। ওকে, তার মানে কি -1.66, আর এটাকে নিকেলের -2.25, তাহলে এটাই কি বড়, মানে এটার মাইনাস, এটা ছোট সংখ্যার আগে মাইনাস, মানে এটাই এই সংখ্যাটা বড়। তাহলে কি নিকেলকে আমরা কি করব, নিকেলের বিজারণ বিভব বেশি, তাহলে নিকেলকে আমরা কি করব, নিকেলের আমরা বিজারণ ঘটাবো, আর অ্যালুমিনিয়ামের আমরা জারণ ঘটাবো। ওকে, তা দেখো জারণ করতে গিয়ে এখানে 3টে ইলেকট্রন বর্জন করেছে, আর নিকেল কি 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তাই এখানে দেখো একে আমরা 2 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, একে 3 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা এরকম ব্র্যাকেট লিখে এখানে গুণিত 2 লিখে দেবে, আর এটা ব্র্যাকেট দিয়ে গুণিত 3 করে দেবে। এবারে মনে মনে যখন যোগ করার সময় অবশ্যই এখানে যে গুণ করেছো সেটা লিখে দেবে, মানে যেন সেটা আসে এখানে, রিফ্লেক্ট যেন হয়। তাহলে দেখো 2 দিয়ে গুণ করেছি 2 অ্যালুমিনিয়াম, 3 দিয়ে গুণ করেছি 3 নিকেল 2+, তাহলে ইলেকট্রন তো ছোটা হয়ে গেল, কেটে গেল সেটা,
আর এখানে তাহলে 2 দিয়ে গুণ করেছে 2 অ্যালুমিনিয়াম 3+, আর এটা কিন্তু মাথায় দেখে করবে, যদি এবার 2 3 এর মধ্যে গন্ডগোল হয়ে যায় তাহলে এখানে কিন্তু আবার গন্ডগোল। তাহলে এখানেও দেখো এই যে নাট সমীকরণে তোমার গাঢ়ত্বের যে সূচক সংখ্যাগুলো ভুল হয়ে যাবে, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই একটু এটা খেয়াল করে করো। আর দরকার হয় যদি কেউ চাও যদি আবার গুণ করে নাও, মানে একটু গুণ করে নাও, তারপরে আবার এটাও গুণ করে নিয়ে তারপর পাশাপাশি নিচে নিচে লিখে তারপর যোগ করো। ওকে, মোটামুটি যেটাই করো যেন সামগ্রিক কোষ বিক্রিয়া যেন ঠিক হয়। নাচ সমীকরণে যখন আমাদের কোষ বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়কগুলো, বিক্রিয়াজাত পদার্থগুলো গাঢ়ত্ব বসাতে হবে, তাহলে এই সমীকরণটা যেন ঠিক হয়। তার নাচ সমীকরণ অনুযায়ী 25°C, দেখো এখানে 25°C উল্লেখ নেই, কিন্তু অবশ্যই 25°C উল্লেখ করে দিয়ে তুমি অঙ্কটা করো, কোনো ক্ষতি নেই। তো দেখো এখানে আমাকে ই সেল, ই নট সেল, তাহলে ওই একই রকম নাচ সমীকরণে যে অঙ্ক করে এলাম, হ্যাঁ সেভাবে কোডিটা দিতে ভুলে গেছি, নিকেল 2+ থেকে নিকেল। তাহলে এটার বীজাণু বেশি ছিল, তাহলে এটার থেকে এটা মাইনাস করব, তাহলে -0.05 না, এখানে তাহলে কটা ইলেকট্রন কাজে লাগলো? 6টা। তো এখানে দেখো অ্যালুমিনিয়ামের আর নিকেলের তো 1 হবে, সেটা আমি বলে দিয়েছি। ওকে, তাহলে পড়ে থাকলো অ্যালুমিনিয়াম 3+ এর স্কোয়ার আর নিকেল 2+ এর, সরি এখানে নিকেল 2+ করো, নিকেল 2+ এর কিউব। ওকে, তাহলে হয়ে গেল, তাহলে হয়ে আমাদের এটা হলো। এখানে দেখো হিসাব করে আমি এখানে তাহলে এখানে দেখো এখানে মাইনাসটা দেওয়া হয়নি, তো মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে গেল। দেখো এটা মাইনাসে হবে কিন্তু ওখানে মানটা ভুল দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল 141। তারপরে দেখো এইসব বসিয়ে দাও, হিসাব করো, দশমিক তুলে ঠান্ডা মাথায় হিসাব করো, হিসাব করে দেখবে আমার একটু দেখো লগের হিসাবটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। লগ এটা আসবে 25 মানে 5 কিউব, আর 5 কিউব, আর এখানে দেখো আসবে 10 কিউব। ওকে, তাহলে দুটোকে উপরে তুলে কি 5⁻³ আর 10⁻³ তাহলে আমি দেখো তাহলে 50 কিউব মাইনাস কিউব, তাহলে এটা হিসাব করে রেখেছি। মাইনাসটা তুমি সামনে চলে আসবে -3, তাহলে -3 সামনে চলে এলো। log 5 আর 10, হ্যাঁ log 5 আর 10, তাহলে এটা হিসাব কি log 5 প্লাস log 10। আমি এখানে লগের মানে লগের অঙ্কগুলো তোমার লাগবে, হ্যাঁ। তাহলে -3 log 5 এর মান 0.7 আর log 10 এর মান 1, তাহলে 1.7, তার মানে কত হচ্ছে 1.7, এটা যুক্ত করে গুণিত -3, তাহলে কি 17 3 51, তো 0.1 ঘর আগে, তাহলে হয়ে যাবে -51, তাহলে দেখো এখানে -51 বসিয়ে দিয়েছি, তাহলে হিসাব করো -0.5 এটা গুণ করলে এইসব হিসাব, এটা একটু গুণ করে নেবে, গুণ করে এটা ভাগ করে গুণ টুন করবে, ওই একই রকম বললাম যে গুণ করার সময় এখানে যেমন 59 আর 51 গুণ করবে, তারপরে দশমিক দিয়ে তারপর সেটাকে 6 দিয়ে ভাগ করে করবে, হ্যাঁ। তাই এরপরে হয়তো সংখ্যা আসবে, তুমি অত বড় সব সংখ্যা নেওয়ার দরকার নেই, 0.05 করে এবারে দাঁড়ায় এটা এসে দাও, এটাই উত্তর আছে দেখো। ওকে, 8 নম্বর প্রশ্নে তোমাকে এখানে বের করতে বলছে, একটা কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছে, কোষ বিক্রিয়া দেওয়ার পরে কোষটা 25°C এর ইএমএফ বলে দিয়েছে, তড়িৎচালক বল, কোষটার পিএইচ কত। দেখো এটা কিন্তু খুব একটু আউট অফ বক্স কোশ্চেন, পিএইচ নির্ণয়, কোনো ক্ষতি নেই। পিএইচ নির্ণয় মানে তোমাকে H+ এর গাঢ়ত্ব, এখানে এই যে কোষ বিক্রিয়া দেখো H+ জড়িত আছে, দেখো এই যে 2H+ আছে মানে কোষ বিক্রিয়ায় H+ এর একটা গাঢ়ত্ব আসবে, সেই H+ এর গাঢ়ত্ব যদি তুমি বের করে দিতে পারো, তাহলে আমরা পিএইচ সমান কি জানি, পিএইচ সমান জানি -log of H+, তাহলে বাস তুমি H+ এর গাঢ়ত্ব বসিয়ে দাও, তাহলে তোমাকে পিএইচ ভ্যালু বেরিয়ে যাবে। দেখো করছি আমি এইটা 8-এর একবারে, এখানে তো বিক্রিয়া লেখা আছে, একবারে তুমি লিখে দাও যে নার্স সমীকরণ অনুযায়ী প্রদত্ত কোষ বিক্রিয়াটার বলা হয়, তাহলে ই সেল সমান ই নট সেল। ওকে, 0.509, এখানে দেখো দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর 2H+ থেকে H2, মানে এখানেও তাহলে তোমাকে দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, তাহলে আমি লিখে দিয়েছি 2, আর এদের গাঢ়ত্ব দেখো জিঙ্ক 2+, আর এখানে হাইড্রোজেনটা কি আছে, গ্যাস আকারে আছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা মোলার গাঢ়ত্ব লিখি না, কি লিখি, পার্সিয়াল প্রেসার PH2। ওকে, তারপর জিঙ্ক আর H+ এর গাঢ়ত্ব, এবারে এইখানেই দেখো H+ এর গাঢ়ত্ব চলে এলো। জিঙ্কের তো আমরা জানি 1, জিঙ্কের 1, আর এটারও ভ্যালু দেখো 1 দেওয়া আছে, এই যে
এই যে পার্সিয়াল প্রেসারটা, এই যে ব্র্যাকেটে লেখা আছে দেখো 1, হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসারটা লেখা আছে 1 atm, তার মানে ওটাও 1 দিয়ে দিলে তাহলে আমার ওই দুটো জিনিসই চলে গেল। এটাও কি পারবো যে এখানেও দেখো যে এখানে কি হচ্ছে, তো এখানে আমাদের একটা বিজারণ বিভবদের মান দেওয়া আছে, সেটা কি -0.76 জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে -0.6। ওকে, আর এখানে তাহলে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব তো আমরা জানি, হাইড্রোজেন প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, বা এখানে দুটো করলে 2 করে আমরা H2 পাচ্ছি। এই যে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের ভ্যালু এই জন্যই বলা নেই, কারণ সেটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এই যে এর ভ্যালুটা কত, 0, তাহলে 0 যদি হয় তাহলে 0 থেকে কি আছে, এটা মাইনাসে আছে, মানে 0 থেকেও কম, তাহলে হাইড্রোজেনটাই কি, হাইড্রোজেন কোষটাই আমাদের কিসে থাকবে, ক্যাথোডে থাকবে। হ্যাঁ, তাই দেখো এই জন্য হাইড্রোজেনটাকে ক্যাথোড, মানে আমরা তো ক্যাথোড থেকে অ্যানোড মাইনাস করি E0 সেল পাওয়ার জন্য, তাহলে এটা ক্যাথোডে আর এইটা অ্যানোডে। দেখো তাহলে মাইনাসে এটা তাহলে 0 হয়ে গেল, 0 বসিয়ে আমি হিসাব করে দেখবো, তাহলে এটা 0.76 হয়ে যাবে। এবারে দেখো এইদের ভ্যালুগুলো বসিয়ে দেব, জিঙ্ক 2 প্লাসের ভ্যালু আছে 0.1 মানে 10⁻⁻1। ওকে, তাহলে এবারে দেখো হিসাব করো, হিসাব কিভাবে করবে না, তুমি এই যে ভ্যালুটা, এই যে পুরো জিনিসটাকে এই দিকে নিয়ে চলে আসো, ওই দিকে সমান চিহ্নের এই দিকে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। ওকে, আর এইটা তাহলে 0.76 মাইনাস এটা করে দাও, এদিকে চলে এলো। ওকে, আমার এই যে ভ্যালুটা 13, এই যে লগের এই যে জিনিসটা, এটা থাকলো আমার এদিকে কি করলাম দেখো, এই যে আমি এটাকে কি করেছি, এটাকে উপরে নিয়ে চলে গেছে, এই হাইড্রোজেনের যে গাঢ়ত্বটাকে আমি H প্লাসের গাঢ়ত্বটাকে, এটা তাহলে -2 হয়ে যাবে, তা সেটাই আমি এদিকে লিখেছি, -2টা আছে এখানে, -2টা। তাহলে এবারে আমরা দেখো এটাকে হিসাব করে, এটা হচ্ছে এটাই, এবারে এইটাকে আমি ওদিকে নিয়ে চলে আসছি, 2টা তাহলে উপরে গুণ হয়ে যাবে, 0.059 নিচে ভাগ হয়ে যাবে। এই বিষয়টাকে যদি ক্যালকুলেট করো দেখবে 5 আসবে। ওকে, এবারে তুমি এই যে দেখো এটার আবার হিসাব করো, log 10⁻⁻1, তাহলে -1টা সামনে চলে এলো, -1 log 10, log 10 এর মান তো 1, তাহলে -1 log 10। তারপর দেখো এই যে -2টা এই সামনে চলে এলো, -2 log H প্লাস। ওকে, তাহলে log 10 এর মান তো 1, তাহলে সামনে -1টা ছিল, তাই -1টা থাকলো। এবারে দেখো তোমার তাহলে 2, এবারে এই যে 2 এর সামনে যে মাইনাসটা আমি এইখানে নিয়ে নিচ্ছি, কারণ আমার এই রাশিটাই লাগবে, -log H প্লাস। আগেই বলেছিলাম pH সমান -log H প্লাস, তাহলে এই রাশিটা আমার লাগবে বলে এটাকে আমি এর সঙ্গে মাইনাসটা গুণ করে এখানে আলাদা করে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। তাহলে এইটা দেখো -1টা এদিকে এলে 6 হয়ে যাবে, তাহলে এইটাকে এই -log H প্লাসের জায়গায় আমি কি লিখবো এবার, pH, তাহলে 2pH সমান 6, তাহলে pH সমান 3। একবারে সিম্পল, কোনো চাপ নেই, pH আছে বলে যে একটু ঘাবড়ে যাবে এরকম কিছু ব্যাপার নেই। কি বলা হচ্ছে না, এই কোষ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে A B 3টে প্রশ্ন আছে আলাদা আলাদা, যে কোনো এরকম টাইপের, এটা একটা টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা করে এসেছি। স্বতঃস্ফূর্ত পদার্থ কোষগুলি গ্যালভানীয় কোষ গঠন করো। গ্যালভানীয় কোষ গঠন করো মানে কি জানো, তোমাকে সংকেত লিখতে বলা হচ্ছে, এই শব্দটাই জাস্ট গ্যালভানীয় কোষ গঠন করে, যখন এটা আসবে তোমাকে সংকেত লিখতে বলা হচ্ছে। ওকে, তাহলে দেখো কোষ, মানে আমরা সংকেত থেকে বিক্রিয়া লিখি, এখানে বিক্রিয়া থেকে সংকেত লিখতে হবে। দেখো আমি সিএরটা করে দিয়েছি, সিএরটা মুখ টেস্টে ছিল বলে সিএরটা, তাহলে এখানে দেখো এই যে বিক্রিয়াটা আছে, তো ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস, আর যে নিকেল থেকে নিকেল 2 প্লাস থেকে নিকেল। ওকে, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস হয় কি, জারণ করার মাধ্যমে, মানে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস হয় কি, ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এটা জারণ মানে কি, এটা অ্যানোড। ওকে, আর এই যে নিকেল 2 প্লাস থেকে নিকেল হচ্ছে, তার মানে নিকেল 2 প্লাস থেকে নিশ্চয়ই দুটো ইলেকট্রন গ্রহণ করেই তো নিকেল হয়, তাহলে এটা কি ক্যাথোড। তো নিকেলের যে এটা কোষটা ক্যাথোডে থাকবে, ক্যাথোডে কি হবে, বিজারণ।
জাস্ট আমাকে তাহলে ওই কোষের মানে বিক্রিয়া থেকে কোনটা জারণ কোনটা বিজারণ হচ্ছে জেনে নিতে হবে। তাহলে আমরা জানি কি এদিকে আমরা কি লিখি, জারণ অর্ধকোষ, মানে এটা আমরা এদিকে অ্যানোড অর্ধবিক্রিয়া কি, এদিকে আমরা এটা কি অ্যানোড অ্যানোড, আর এদিকে আমরা কি লিখি বিজারণ। ডবল দাঁড়ি মানে সল ব্রিজ, এই ডবল দাঁড়িটাকে সল ব্রিজকে মিন করছে। বিজারণ, বিজারণ মানে এদিকে ক্যাথোড। ওকে চলো, তাহলে সেটা যদি হয় এখানে আবার ডাইরেক্টলি লিখে দিয়েছে, তাই তোমরা আগে একটু জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে দাও। যদি এটা 1 নাম্বার থাকলে তাহলে এইভাবে লিখে দেবে, 1 নাম্বারে থাকলে তোমাদের লেখার সুবিধার জন্য, মানে তোমরা আবার ডাইরেক্টলি এটা লিখতে গিয়ে ভুল করে দেবে। তো তাই আগে কি করো, যে ক্যাডমিয়াম থেকে বলো যে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ আগে, মানে এইটা কিভাবে লিখবে তাহলে আমি বলে দিচ্ছি একটু ডিটেলসে। তাহলে লিখবে যে এখানে জারণ, আগে জারণটাই লেখো, জারণ তার মানে অ্যানোড, তো অ্যানোড জারণ অর্ধবিক্রিয়া বা অ্যানোড অর্ধবিক্রিয়া লিখতে হবে না, জারণ অ্যানোড লিখেই হয়ে যাবে। তাহলে জারণ মানে ক্যাডমিয়াম থেকে কি হয়েছে, ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, তাহলে 2 ইলেকট্রন নিশ্চয়ই ছেড়েছে। আর এদিকে লেখো বিজারণ, বিজারণে কি হয়েছে, বিজারণ মানে ক্যাথোড, আর সেটা এখানে হয়েছে নিকেল 2+ থেকে 2 ইলেকট্রন গ্রহণ করে নিকেল। দেখো এখানে ইলেকট্রন সমান টমান করার এখানে প্রয়োজন নেই, আমি সংকেতের মধ্যে এখানে কোনো সংখ্যা টংখ্যা কি দিই, এখানে সংখ্যা টংখ্যা কিছু দেওয়া হয় না, তাই এখানে ব্যালেন্স করার দরকার নেই, কোনটা জারণ কোনটা বিজারণ জানলেই হবে। এবারে লিখবে যে জারণ আমরা কি লিখি জানি, তাহলে এইটা হলো আমাদের, এবারে ডাইরেক্টলি লিখে দিতে পারে, লিখে দিলেই হবে, মানে ওখানে জারণ অর্ধকোষ ডবল দাঁড়ি দিয়ে এটা লেখার দরকার কেন। তাহলে এটা আমরা এদিকে থাকে, আমরা কি জানি এদিকে থাকে আমাদের, শুধু এটা খেয়াল রাখতে হবে, এদিকে থাকে আমাদের জারণ অর্ধকোষের বিক্রিয়া। তাহলে জারণ কি, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, তাহলে এইটাই ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়ামটার এই ব্র্যাকেটে একটু সলিড লিখে দাও, ক্যাডমিয়াম তো সলিড অবস্থায় ধাতু বা অবস্থা থাকে, আর ক্যাডমিয়াম 2+, ওকে। তাহলে এইখানে ব্র্যাকেটে লিখে দাও অ্যাকোয়া, মানে এটা অ্যাকোয়ার সলিউশন হিসেবে থাকে, মোলার গাঢ়ত্ব দেওয়া থাকে, এই অ্যাকোয়ার কথা লিখে দাও। তারপর দেখো এদিকে থাকে বিজারণ অর্ধকোষ, তাহলে নিকেল 2+ থেকে নিকেল হচ্ছে বিজারণ অর্ধকোষ, তাহলে নিকেল 2+, ব্র্যাকেটে লেখো অ্যাকোয়া নাড়ি দিয়ে নিকেল ব্র্যাকেটে সলিড, বাস। তাহলে এইটাই আমার কোষের সংকেত। ওকে, এভাবেও তোমরা করে দিতে পারো। তাহলে বাকি যে 2টো প্রশ্ন A B, তাহলে এটা তোমরা করো এবং করিয়ে আমাকে দেখিয়ে নাও, এবং যদি ডাউট হয় আমাকে বলবে। 10-এর কোশ্চেন দেখো, 10-এর কোশ্চেন আমাকে এইখানেও ওই একই রকম, দেখো এখানে তোমাকে কোষের সংকেত দেওয়ার পরে এখানে গাঢ়ত্বটার একটা বলা নেই, এক্স মোলার বলা আছে, সেই এক্স এর ভ্যালুটা তোমাকে খালি জানতে হবে। তাহলে একই রকম আমি ওয়েতে করে দিচ্ছি, করে দেখো তুমি এখানে ই সেলের মানটা বলে দিয়েছে, ই নটের সেলের ভ্যালুটা তুমি এই দুটোকে মাইনাস করে পেয়ে যাবে। এরপরে দেখো এইখানে তাহলে এই যে কপার প্লাসের যে গাঢ়ত্বটা তোমাকে বলা নেই, তাই কপার প্লাসের গাঢ়ত্বটা এক্স দেওয়া আছে, তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই এক্স এর ভ্যালুটা তোমাকে খালি এদিক ওদিক করে বের করতে হবে। তাহলে এটাকে আমি কি করছি, এদিকে নিয়ে গিয়ে এইটা হয়ে গেছে, এবারে এটা হিসাব করে 0.91 হবে, এটা বিয়োগ করো 0.86 হবে, তারপরে এইটাকে এদিকে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে তাহলে দেখো এবারে এটা পড়ে থাকবে log 2/x², তাহলে log 2 মাইনাস মানে ভাগের সূত্র দিয়ে log 2 মাইনাস log x², এবারে log 2 এর মান কি 0.30, আর মাইনাস log x² মানে 2 log মাইনাস 2 log x, এটা 2টার সামনে চলে যাবে, দেখো 0.69, তাহলে 0.30টা এদিকে নিয়ে চলে আসো, বিয়োগ করে দাও একবারে, আমি একবার বিয়োগ করে বসিয়ে দিয়েছি, এটা কি এদিকে এসে হয়ে যাবে 0.30, তাহলে হিসাব করে দেখো 0.4, মানে একটু আমি 1 পর্যন্ত নিয়ে নিয়েছি, লগ মাইনাস 2 log x, আবার মাইনাস 2টা তাহলে এদিকে নিয়ে এটা কি হয়েছে মাইনাস 0.7 হয়ে গেছে, তাহলে x সমান কি 10⁻⁻6 -7, 10⁻⁻⁻
0.7। এবারে উত্তর এখানেই লিখে দাও, এখানেই রেখে দাও, কোনো অসুবিধা নেই। দেখো আশা করি তোমাদের আবার যদি এখানে নাও রাখতে হয় তাহলে তোমাকে এমন ভ্যালু ট্যালু দেবে, এখানে ধরো 10⁻, এখানে আসছে ধরো 10⁻²। তা সেক্ষেত্রে তুমি করে দিতে পারো 10⁻², মানে 10⁻² তার মানে 100, 1/100 মানে 0.01। পরীক্ষা দেবে এইরকমই ভ্যালু আসবে তোমার, এইরকম। এগুলো তো পুরোনো অঙ্ক, পুরোনো, তাই এইরকম 0.7 চলে আসছে। হ্যাঁ, তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর নেই, আশা করি এরকম ভ্যালু দাঁড়াবে না। যদি যদিও আসে তাহলে এইখানে উত্তর করে চলে। যেমন 11টা দেখো একই রকম প্রশ্নগুলো, এগুলো খালি করে নেবে। 11 দেখো কি বলা আছে, ইএমএফ গণনা করো। তো এখানে ইএমএফ মানে ইসেল, একই রকম ইসেল করার জন্য তাহলে তোমাকে অবশ্যই কোস বিক্রিয়াটা লিখতে হবে। দেখো কোস বিক্রিয়াটা আমি লিখেছি, কোস বিক্রিয়া লিখে এন এর মান 2 হয়েছে। তাহলে দেখো একই এই প্রশ্ন, আর করারই দরকার নেই, ওই একই আগের প্রশ্নটা, এখানে নতুনত্ব কিছু নেই। তো করবে 11 দেখো 11 এখানে কি বলেছে, 11তে কোষ বিভব মানে ওই একই, তোমাকে ইসেল ভ্যালু বের করতে বলেছে। কোষ বিভব মানে তড়িৎচালক বল, তড়িৎচালক বলটাই কি, তো কোষের বিভব প্রভেদটাকে কি বলি, তড়িৎচালক বল। কি কোষ বিভব বা ইসেল বা তড়িৎচালক বল বা ইএমএফ, বিভিন্ন ভাষা থাকবে। তো এখানে ভাষাটা চেঞ্জ করে দেখো সংকেত দিয়ে দিয়েছে, সংকেত দিয়ে দেখো এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে মানে তুমি কি করবে, ওইখানে আমরা যে 0.059 খালি করে নিতাম, তো ওটা না করে একটু তুমি একটু ভ্যালুটা করে নাও। একটু মানে এইগুলো লিখে নাও। এখানে দেখো এলএন লিখেছে, এখানে এলএনটা আমরা পরে দেখো লক করেছে, পরে লক কিভাবে করেছে আমি দেখবো। বা দেখো এই যে একবারে লিখে দিয়েছো, সেই দেখো এই ভ্যালুগুলো না বসিয়েই দেখো 25°C করে দিয়েছে। অবশ্য দরকার নেই, মানে যদি তুমি দেওয়াও থাকে তুমি এইখান থেকেই করতে পারো। 25°C উষ্ণতায় ই নট সেল সমান এই দেখো এই 1 করে দিয়েছে। হ্যাঁ, তার আগে এই যে এখানে 1 করে এগুলো 1 লিখেছো, এখানে সমান 1, হ্যাঁ 1 লিখেছো, সেইটা বলে দেবে। তাহলে দেখো সেই হয়ে গেছে। ওকে, তাহলে এবারে তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, এদের গাঢ়ত্বগুলো বসিয়ে দিয়ে দেখো হিসাব করো, হিসাব করে তুমি পেয়ে যাবে এত ভোল্ট। ওকে, চলো দেখো 12টা দেখো নমুনা প্রশ্নে ছিল। তো 12 প্রশ্নটা আমি করিনি, তার বদলে অনুরূপ প্রশ্নের যে HS 24-এ যে কোশ্চেনটা আসছে সেটাই আমি সলভ করে দিয়েছি। ওই একই কোশ্চেনের মতো এটাও, তাই আমি অনুরূপটাকেই করেছি। অনুরূপটা দেখো, অনুরূপ প্রশ্নের উত্তরটা কি হচ্ছে দেখো, এখানে তোমাকে বলছে ঘড়িতে অন্যান্য যন্ত্রে বহুল ব্যবহৃত বোতাম কোষ। এই বোতাম কোষ তো এসবের তোমার অত মনোযোগ দিয়ে লাভ নেই, মোটামুটি একটা কোষ। তো সেখানে আমার কোষ বিক্রিয়া হয়েছে এটা। তো এইটা একটু কোষ বিক্রিয়াটা দেখো একটু বড় সড়ো দেওয়া আছে, কোনো চাপ নেই। তো কোষটার ই সেল আর ΔG নট তোমাকে বের করতে বলছে। ওকে, ই নট সেল আর ΔG নট সেল বের করতে, আর এদের দেখো প্রমাণ বিজারণ বিভবগুলো দেওয়া আছে। তাহলে এখানে এটা বেশি, এটা কম, তাহলে সিলভারেরটা বেশি। তাহলে ওটাই আমি দেখো লিখে দিয়েছি। তোমাকে প্রথমে কি করতে বলছে, কোষ বিক্রিয়াটা তো লেখাই আছে, তো কোষ বিক্রিয়া লিখতে পারো। কোষ বিক্রিয়া লিখে এখানে লিখবে, কারণ এখানে আমার এন এর মানটা লাগবে, কারণ ΔG নটের মানটা বের করতে বলছে, তাহলে এন এর মানটা লাগবে। তাই এখানে বলে যাবে যে এখানে অবশ্যই এখানে সমান, এখানে লিখে দিলেই চলবে। যাই হোক, এই কোষ বিক্রিয়া লিখে কি লিখেছে, কারণ ওই যে এন এর মানটা, আমাদের ভ্যালুটা এন এর মানটা 2, দেখো জিং থেকে জিং 2+, 2 এখানে দেখো, এখানে আমার এই যে H2 থেকে OH মাইনাস হয়েছে, তার মানে এখানেও দুটো ইলেকট্রন ইনভলভ। ওকে, তো এখানে আমাদের তাহলে ই নট সেল ক্যাথোড মাইনাস অ্যানোড, এটা বসিয়ে দাও, ভ্যালু এটা চলে আসবে। ΔG নট সেল সমান ই নট সেলটা লাগবে, এন এর মানটা আমরা এটা পেলাম, ফ্যারাডে এটা। এবার এইসব ভ্যালুগুলো বসাও, তাহলে বসিয়ে একই রকম ভাবে এটা মাইনাস কেদি তুলে চলে আসছে। চলো এভাবে তোমরা করে নেবে। আর এই 14 প্রশ্নটা একটু লাস্ট, আজকে এই প্রশ্নটা একটু করে নিই। এটা দেখো আমার নোটে যে টাইপটা ছিল তার থেকে আমি একটা বেটার আরেকটা সহজ পদ্ধতি আমি পেয়েছি। তা এটা তোমরা যে নাচ সমীকরণের যে প্রশ্ন, মানে আমাদের ক্লাসের ভিডিও আছে সেখানে এটা বোঝানো আছে কিভাবে। তো আমি এই পদ্ধতিটা আর এখানে বোঝাচ্ছি না, তোমরা দেখে নিতে পারো কি। দেখো এই যে Fe থেকে Fe3+,
এই যে এটা একটা বিক্রিয়া দেওয়া আছে, তারপর এটা লক্ষ্য করার বিষয়টা কিন্তু জারণ হচ্ছে, জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ার জারণ বিভব দেওয়া থাকবে, দেখো এইটা কিন্তু ভুল আছে, এটা জারণ বিভবই দেওয়া ছিল। ওকে, দেখো আমার প্রশ্ন রেখে প্রদত্ত কোষ বিক্রিয়ার মানে প্রদত্ত এই বিক্রিয়ার বিভব, এটা কিন্তু কি বিভব দেওয়া আছে, মানে এই বিক্রিয়ার বিভব দেওয়া আছে, মানে এটা যেহেতু জারণ হচ্ছে এটা কিন্তু জারণ বিভবই দেওয়া আছে। ওকে, এটা কিন্তু বিজারণ বিভব নয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিভব। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু জারণে আছে, তাহলে এটা কিন্তু জারণ বিভব দেওয়া আছে। তুমি জারণ বিভব করলে উত্তরটা আসবে, এটাকে বিজারণ বিভব ধরে নিলে উত্তর আসবে না। তাছাড়া বুঝতে পারছো এটা জারণ দেওয়া আছে মানে জারণ বিভব দেওয়া আছে। সেটাকে আমরা আরো একটা সহজ পদ্ধতিতে করতে পারি। এই পদ্ধতিটা আমি আগে দেখাইনি, এটা কিন্তু তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো কিভাবে না, এখানে প্রথমে দেখো Fe3+ থেকে Fe2+ হয়, এবার Fe2+ থেকে Fe তুমি এরকম করে লিখে নাও। দেখো Fe3+ থেকে Fe2+, এখানে একটা মুক্ত শক্তির পরিবর্তন হয়েছে, যেটাকে আমি লিখে নিয়েছি ΔG1। ওকে, আর Fe2+ থেকে Fe এটা লিখে দিয়েছি ΔG2। ওকে, আর Fe3+ থেকে Fe তাহলে এইটা হচ্ছে ΔG3। এবারে আমরা তো ΔGর মানগুলোই যোগ করতে পারি, মন তড়িৎদ্বার বিভবগুলোকে এরকম যোগ বিয়োগ করতে পারি না। সমান তড়িৎদ্বার বিভব থেকে আমরা ΔG ভ্যালুগুলো বের করে নেবো। দেখো এইখানে এইটা থেকে এইটার এটা ΔG1, তাহলে এইটার থেকে এইটার বিজারণ বিভব কি, এটা ইনট সেল Fe3+ থেকে Fe2+, Fe3+ থেকে Fe2+। আর Fe3+ থেকে Fe2+ হতে এখানে কটা ইলেকট্রন গ্রহণ করেছে, নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাই এখানে দেখো এই যে এন এর ভ্যালু আমি এখানে 1 লিখে দিয়েছি। এফ এর ভ্যালুটা আমি লিখবো না, একবারে সেখানে পরে হিসাব করলে সেটা দেখবে দুদিক থেকে বাদ হয়ে যাবে। তাহলে এখানেও দেখো Fe2+ থেকে Fe হয়েছে, তাহলে Fe2+ থেকে Fe মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে এন এর মান 2, এফ আর এখানে এর বিজারণ বিভব Fe2+ থেকে Fe। এটাই কি দেখো আমাকে বের করতে হবে, কিন্তু এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, যখন সমীকরণ করব তখন দেখবে এর ভ্যালুটা আমরা সহজে বের করার রাস্তা পেয়ে গেছি। তারপর দেখো এইখান থেকে Fe3+ থেকে Fe, তো এখানে কটা ইলেকট্রন গ্রহণ করছে, 3টে ইলেকট্রন। তাহলে মাইনাস, দেখো -3, আমরা ΔGর যে সূত্র জানি সেটাতেই বসাচ্ছি, -3F আর ইনট Fe3+ থেকে Fe। দেখো Fe3+ থেকে Fe এর মান কিন্তু দেওয়া আছে। ওকে, অ্যাকচুয়ালি Fe2+ থেকে Fe3 এর মান দেওয়া আছে, আমি যেটা বললাম ওখানে কিন্তু জারণ বিভবটাই দেওয়া আছে। তাহলে আমাকে সাইনটা চেঞ্জ করে মাইনাস করে নিতে হবে। ওকে, কি করবো, ΔG3 সমান ΔG1 ΔG2। তাই দেখো এই ভ্যালুগুলো বসিয়ে দেখো এফ সব কেটে যাচ্ছে, একবারে সুন্দর সমীকরণের মতো সমাধান করো। তাহলে এইটার ভ্যালুটাই আমাকে বের করতে হবে, তাহলে এইটা সমান এইটা দাঁড়াচ্ছে, এই করে আমরা দেখো ভ্যালু পেয়ে গেলাম। ওকে, দেখো সেকেন্ড পার্টটাতে আসি। সেকেন্ড পার্টটাতে আমাদের কি বলা হয়েছে না, যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা বিচার করতে বলছে। তাহলে এই বিক্রিয়াটাকে একটু কায়দা করে লিখে নাও। এই যে 3Fe2+টাকে আমি এরকম দুটো ভাগে লিখে দিচ্ছি, কারণ এখানে 2 থেকে 2, তাহলে Fe3+ থেকে 2Fe2+, দেখো 2Fe3+ থেকে 2Fe2+, তাহলে Fe থেকে Fe2+। তাই তুমি সহজে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে পারবে। এবং তাদের বিভবগুলো এক্ষুনি একটা বিভব বের করলাম, এই বিভবটা আমরা বের করলাম Fe2+ থেকে Fe। দেখো এইটাকে আমরা একবার -4 ধরে নিয়েছি, আর এটাকে আমরা, এটার তো ভ্যালুটা দেওয়া আছে, তাহলে একই রকম E0 সেল বের করবে। E0 সেল বের করে দেখো পজিটিভ আসছে, তাহলে এটা পজিটিভ আসছে মানে কি বলবে, এটা পজিটিভ। ওই একই রকম একটু সূত্রটাও বলে দিতে পারো, -ΔG0 আমার -NF E0 সেল। তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে এটা কি নেগেটিভ হবে, অতএব বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। ওকে, চলো।